এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব, যে ইররগুলো কিন্তু বহুবার এসএসসিতে এসেছে। তো ক্লাসটা শুরু করার আগে আমি আবারও বলতে চাই, অনেকে ভাবছো যে দেখো ইরর মানে কিন্তু শুধু ইরর নিয়ে আমরা আলোচনা করছি না। ইরর নিয়ে আলোচনা করছি মানে ইররের মধ্যে কি টেন্স আসে না, ইররের মধ্যে কি প্রিপোজিশনস আসে না, আসে। তাহলে ইররের মধ্যে আমরা টেন্স পাবো, ইররের মধ্যে আমরা প্রিপোজিশনস পাবো, ইররের মধ্যে আমরা ইমপ্রুভমেন্ট, শুধু ইমপ্রুভমেন্ট করতে গেলেও তো আমাদের সেই পার্ট, যে কোনো একটা পার্টকে, নির্দিষ্ট পার্টকে ইমপ্রুভ করতে হচ্ছে। তার মানে ইররের মধ্যেও সেম কাজটা করতে হচ্ছে। তাহলে ইমপ্রুভমেন্টও হয়ে যাচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও তো সঠিক ওয়ার্ডটা বা সঠিক ওয়ার্ডগুলোকে বসিয়ে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ককে ফিল করছি, তাই তো ব্ল্যাঙ্ককে ফিল করছি, তার মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কাজও কিন্তু হয়ে যাচ্ছে। তো ইরর করছি একটা সেন্টেন্সকে ঠিক করা, তার মানে সমস্ত গ্রামার কিন্তু তোমার কভার হয়ে যাওয়া, প্যাসিভ হয়ে যাওয়া, অ্যাক্টিভ হয়ে যাওয়া, সমস্ত গ্রামার কিন্তু তোমার একটা সেন্টেন্সকে ঠিক করছো, তার মানে সমস্ত গ্রামার কিন্তু এর মধ্যে এসে যাচ্ছে। তো এই ভুল ধারণাটা ভাঙাটা কিন্তু তোমাদের খুবই দরকার। তো তোমরা অনেকের মধ্যে হয়তো এই ভাবনা আছে যে ইরর করছি মানে কিন্তু শুধু ইরর করছি, এটা কিন্তু নয়, এটা ভুল। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, বলছে দ্য ফেমাস, হ্যাঁ আমরা দেখবো কি বলছে, বলছে দ্য ফেমাস পোয়েট অ্যান্ড দ্য স্কলার, বলছে সেই বিখ্যাত কবি এবং যে স্কলার পণ্ডিত ডক্টর সুমন হ্যাজ বিন এইলিং, হ্যাজ বিন, হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার অর্থ কেমন হয়, অনেক সময় ধরে কোনো কাজ চলছে বর্তমানে। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, আমি কাজ করছি 4 ঘন্টা ধরে। ঠিক আছে, তার মানে এখানে বলতে চেয়েছে যে দ্য ফেমাস পোয়েট অ্যান্ড দ্য স্কলার ডক্টর সুমন হ্যাজ বিন এইলিং, এইল মানে অসুস্থ আছে, অনেক দিন ধরে অসুস্থ আছে, ফর দ্য লাস্ট 1 মান্থ, শেষ 1 মাস ধরে। তাহলে বাক্যের মধ্যে সেন্সের কোনো গণ্ডগোল নেই, ধরে দীর্ঘ সময় ধরে চলছে, 1 মাস ধরে, তাহলে ধরে বললে ফর হয়, ফরও আছে, কোনো ভুল নেই। অনেক সময় ধরে কাজ চলছে বললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে দেখো, যখন আমরা কি করব, অ্যান্ডের এপাশে এবং অ্যান্ডের ওপাশে দুটো সাবজেক্ট থাকবে, দুটো নাউন থাকবে, এবং দুটো নাউনের আগেই বা দুটো সাবজেক্টের আগেই আমরা আর্টিকেল এ বা দা যদি বসাই, ঠিক আছে, এ বা দা যদি বসাই, দুটো সাবজেক্টের আগেই যদি আমরা এ বা দা বসাই, তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয়। ক্লিয়ার? আর যদি শুধুমাত্র প্রথম সাবজেক্টের সাথেই যদি এ বা দা যদি শুধুমাত্র প্রথম সাবজেক্টের আগেই দিই, তাহলে কিন্তু দুটো ক্যারেক্টার মিলে একজন ব্যক্তিকে বোঝানো হয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ভালো করে ব্যাপারটা বুঝে নাও। দ্য ফেমাস পোয়েট, দেখো ফেমাস পোয়েট একজন ব্যক্তি, পোয়েট পরে স্কলার আর একজন ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার, পোয়েট একটা ক্যারেক্টার, স্কলার একটা ক্যারেক্টার। ক্লিয়ার? তাহলে দুটো ক্যারেক্টারের আগেই যদি আমি দা দিই, দুটো ক্যারেক্টারের আগে দেখো স্কলারের আগে দা, পোয়েটের আগেও কিন্তু দা রয়েছে, তাহলে দুটো ক্যারেক্টারের আগেই যদি আমি দা দিই, তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হবে, যেটা নয়। এখানে কি বলেছে, শুধুমাত্র একজন, ডক্টর সুমন, কিন্তু একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে, তাহলে কিন্তু দ্বিতীয় দাটা বাদ দিতে হবে। কি হবে, দ্য ফেমাস পোয়েট অ্যান্ড স্কলার ডক্টর সুমন। ক্লিয়ার? তাহলে দুজন ভালো করে তাহলে বুঝে নাও। তাহলে দুটো ক্যারেক্টার, দুটোর আগেই অ্যান্ড দিয়ে যদি যুক্ত থাকে, এপাশে ওপাশে দুটো ক্যারেক্টার থাকে, দুটো ক্যারেক্টারের আগেই যদি দা বা এ থাকে আর্টিকেল, তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয়। শুধুমাত্র প্রথমেই যদি দা থাকে বা এ থাকে, তাহলে কিন্তু দুটো ক্যারেক্টার মিলে একজন ব্যক্তিকেই নির্দেশ করা হয়। তাহলে এখানে যেহেতু ডক্টর সুমন একজন, আমরা বুঝতেই পারছি, তাহলে শুধুমাত্র প্রথমটার আগে দা দেবো, দ্বিতীয় দাটা বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে হবে কি, দ্য ফেমাস পোয়েট অ্যান্ড স্কলার ডক্টর সুমন হ্যাজ বিন এইলিং ফর দ্য লাস্ট 1 মান্থ। এবার চলো নেক্সট 412 কি বলছে আমরা দেখে নেবো। 412, হ্যাঁ 412 কি বলতে থাকে, বলছে দ্য গভর্নমেন্ট, সরকার, ওয়ার্ন, সতর্ক করেছিল, ইডি মানে ভার্বের সেকেন্ড ফর্ম, মাথায় রাখতে হবে কিন্তু প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে আমাদেরকে কিন্তু দেখতে হবে। দ্য গভর্নমেন্ট, সরকার, ওয়ার্ন, সতর্ক করেছিল, দ্য শপকিপার্স, ঠিক আছে, দোকানদারদেরকে, দ্যাট যে, ইফ দে পারসিস্ট, যদি তারা জেদ করে, পারসিস্ট ওয়ার্ডটা কিন্তু ভার্ব, ঠিক আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম ভার্বটা কিসে পেলাম, V2 তে পেলাম, V2 প্রথম ভার্বটা, মানে সিম্পল পাস্ট টেন্স। পরে কি বলতে দেখো, তাহলে সরকার সতর্ক করেছিল শপকিপার্সদের, দ্যাট ইফ দে পারসিস্ট, যদি তারা জেদ করে,
ইন চার্জিং আনফেয়ার প্রাইসেস, যদি উল্টো পাল্টা প্রাইস চার্জ করে, ঠিক আছে, এই বিষয়ে তারা করতেই থাকে, উল্টো পাল্টা চার্জ করতেই থাকে গ্রাহকদেরকে, দেয়ার তাদের লাইসেন্সগুলো উড বি ক্যান্সেলড, বাতিল হয়ে যাবে। দেখো বাক্যের টেন্সের ব্যালেন্স মাথায় রাখতে হবে আমাদের, কি বাক্যে টেন্সের যে ব্যালেন্স থাকবে, টেন্সের ব্যালেন্স কিন্তু আমাদের সেম থাকবে। প্রথম অংশে কি ছিল? ওয়ান্ট ভার্বের সেকেন্ড ফর্ম, পরের অংশে কি আছে? পারসিস্ট ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এই কাজটা সরকার নিশ্চয়ই প্রত্যেক দিন করছে না, একটা নির্দিষ্ট দিন করেছিল। প্রথম অংশটা V2 আছে, টেন্সের ব্যালেন্স সেম রাখতে গিয়ে আমাদের দ্বিতীয় ভার্বটাকেও কিন্তু V2 করতে হবে পারসিস্টেড, ক্লিয়ার, পারসিস্টেড করব। ওকে, তাহলে কি বলছে? দ্য গভর্নমেন্ট ওয়ার্নড দ্য শপকিপারদেরকে, দোকানদারকে ওয়ার্ন করেছিল, সতর্ক করেছিল, ইফ দে পারসিস্টেড, যদি তারা জেদ করতো ইন চার্জিং আনফেয়ার প্রাইসেস, উল্টোপাল্টা প্রাইস চার্জ করতো গ্রাহকদেরকে, দেয়ার লাইসেন্স উড বি। দেখো এখানে উডও কিন্তু পাস্ট টেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো পাস্ট টেন্সের প্রাদুর্ভাব বেশি, উড পাস্ট টেন্স, ওয়ান্ট পাস্ট টেন্স, তাহলে এখানে কেন পারসিস্টটাকে আমরা প্রেজেন্ট ফর্মে রাখবো, এটাকেও V2 করতে হবে, লাইসেন্সেস উড বি ক্যান্সেল, লাইসেন্সগুলো ক্যান্সেল করে দেওয়া হবে। নেক্সট এবার যাবো 413 কি বলছে একটু দেখে নাও। 413 কি বলছে দেখো, 413 বলছে ডেসপাইট অফ হার প্রোটেস্ট, বলছে তার একজন মেয়ের প্রতিবাদ সত্ত্বেও, ডেসপাইট মানে কিন্তু সত্ত্বেও, মাথায় রাখতে হবে, ডেসপাইট মানে সত্ত্বেও, তার প্রতিবাদ সত্ত্বেও, আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু বাই কিনতে, দ্য শাড়ি মানে শাড়িটি কিনতে আমি কিনেছিলাম, হুইচ যেটা মানে যে শাড়িটা, হুইচ মানে কিন্তু এখানে যে শাড়িটা শি ডিড নট লাইক, সে পছন্দ করে নি। এইবার আমাদের দুটো ফ্রেজ আছে, একটা হচ্ছে ইন স্পাইট অফ, একটা হচ্ছে ইন স্পাইট অব, এর মানে, আর হচ্ছে শুধু ডেসপাইট, DESPIT, ডেসপাইট, এই দুটো ফ্রেজের মানেই কিন্তু সত্ত্বেও, এই দুটো ফ্রেজের মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইটের সঙ্গে অফ থাকে না, ইনস্পাইটের সঙ্গে অফ থাকে, ক্লিয়ার। তাহলে এখানে ডেসপাইটের সঙ্গে দেখো একটা অব রয়েছে, ডেসপাইটের সঙ্গে কিন্তু একটা অব রয়েছে, এই অবটা হবে না, ক্লিয়ার। তাহলে কি হবে? শুধুমাত্র ডেসপাইট হার প্রোটেস্ট, তার প্রতিবাদ সত্ত্বেও, আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু বাই দ্য শাড়িটা কেনার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, হুইচ যেটা সি ডিড নট লাইক, সে পছন্দ করে নি, ক্লিয়ার। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন 414 বলছে যে, 414 বলছে হি রিফিউজ টু ডিসক্লোজ, সে রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল, ডিসক্লোজ করবে না বলে, ডিসক্লোজ মানে কি? প্রকাশ করবে না বলে, টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে কি প্রকাশ করবে না? হোয়েদার হি উইল, ভালো করে বোঝো, এখানে কি ছিল? রিফিউজড হচ্ছে ভার্বের কোন ফর্ম? রিফিউজড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, V2। তাহলে হি রিফিউজড টু ডিসক্লোজ, সে প্রত্যাখ্যান করেছিল, ফাঁস করবে না বলে, টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে, হোয়েদার হি উইল, তাহলে উইল এখানে কিন্তু সিম্পল ফিউচার, তাহলে সিম্পল পাস্ট যখন V2 থাকবে আমাদের কি হবে? সিম্পল ফিউচার শ্যাল উইল কি হয়ে যাবে? শ্যাল উইলটা কি হবে? উড হয়ে যাবে, উড, WOULD, আমাদের উড হয়ে যাবে। মানে অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে, তাহলে আমাদের কি আসবে? আমাদের হবে উড, WOULD। বা যেমনটা কেমন, যেটা আমি বলেছিলাম আমি যাব, আই সেইড আমি বলেছিলাম যে, যে আমি যাব, তাহলে এখানে উইল হবে না, উড হবে, WOULD, আই উড গো, ক্লিয়ার। তাহলে দেখো অতীতকালের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসছে, আমি যাইনি, তাহলে অতীতকালের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসলে উড হবে, ক্লিয়ার। তো এখানে প্রশ্নটা কি বলছে দেখো, তাহলে হি রিফিউজড, সে প্রত্যাখ্যান করেছিল, টু ডিসক্লোজ, প্রকাশ করবে না বলে, টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে, ওয়েদার হি উইলটা কি হবে? উড হবে, ওয়েদার হি উড লিভ ফর ইংল্যান্ড, সে ইংল্যান্ডে যাবে কিনা এই বিষয়টা স্বীকার করতে চায়নি বন্ধুদের কাছে, ইমিডিয়েটলি আফটার ফিনিশিং হার স্টাডিজ, তার পড়াশোনা শেষ করার সাথে সাথে যাবে কিনা ইংল্যান্ডে, এ বিষয়ে তার বন্ধুদের কাছে কোনো কিছু সে স্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেছিল, যে বলবে না বলে, ঠিক আছে, স্বীকার করবে না বলে। এবার বিষয়টা হচ্ছে, এটা হলো ভুল, আমরা ভুল ধরে ফেললাম, উইলটা কিন্তু উড হলো। এবার এখান থেকে আর একটা জিনিস যেটা আমরা শিখেছি সেটা দেখে নেবো আমাদের মনে আছে কিনা। দেখো, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে কিছু কিছু ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর বসে, যেমন লিভ ফর, আই অ্যাম লিভিং ফর লন্ডন বা কলকাতা, লন্ডন, ঠিক আছে। তাহলে লিভ ফর, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি লন্ডনের উদ্দেশ্যে, ক্লিয়ার, লিভ ফর।
স্টার্ট, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে স্টার্টের পরেও ফর হবে, স্টার্ট ফর লন্ডন, ক্লিয়ার। যেমন আর কি কি আছে, স্টার্ট ফর, লিভ ফর, ডিপার্ট, ডিপার্ট, DEPART, ডিপার্টের পরেও কিন্তু ফর হবে। আর কি আছে, স্টার্ট ফর, লিভ ফর, ডিপার্ট ফর, বাউন্ড, বাউন্ড, BOUND, বাউন্ড ফর, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা, ক্লিয়ার। তাহলে কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে এই সমস্ত ওয়ার্ডের পরে কিন্তু ফর হবে। দেখো এখানেও কিন্তু আমাদের সেম জিনিস আমরা পেয়ে গেছি, লিভ ফর ইংল্যান্ড, তাহলে লিভের পরে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়া বলছে বলে এখানে কিন্তু আমরা ফর ইউজ করেছি, ক্লিয়ার। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে, 415 কি বলছে কিন্তু আমরা দেখে নেব। 415, হ্যাঁ 415 কি বলতে, দেখো 415 যেটা আমাদেরকে বলছে যে, বলছে বোথ দ্য বয়েজ, বোথ দ্য বয়েজ, আমরা বলেছিলাম বোথ, neither, NEHTER, neither, either, EITHER, neither, তাহলে বোথ, নিদার, ইদার, বিটুইন, BETWEEN, এরা কিন্তু দুজন ব্যক্তিকে নির্দেশ করে, দুজন। তাহলে বোথ মানেও কিন্তু দুজন প্রোনাউন, নিদার মানেও দুজনকে বোঝায়, ইদারও কিন্তু দুজনের ক্ষেত্রে আর কি ব্যবহৃত হয়, ঠিক আছে তো। আর বিটুইনও কিন্তু দুজনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ক্লিয়ার। তাহলে এখানে দুজন বলছে, তাহলে বোথ দ্য বয়েজ মানে কজন বালক আছে, দুজন। তাহলে বোথ দ্য বয়েজ, দুজন বালক কি কে এসেছিল, লেট দেরি করে, ইন দ্য হল, হলে, অ্যান্ড স্যাট বিসাইড মি। এবার ভুলটা কোথায় আছে দেখো, বিসাইড আর বিসাইডসের মধ্যে ডিফারেন্স কি, BESIDE, বিসাইড মানে পাশে, বিসাইড, এই বিসাইড মানে হচ্ছে পাশে, ঠিক আছে। যেমন ধর আমি বললাম হি ইজ সিটিং বিসাইড মি, হি ইজ সিটিং, SITTING, হি ইজ সিটিং বিসাইড, হি ইজ সিটিং বিসাইড মি, সে আমার পাশে বসে আছে, ঠিক আছে। এখানে তাহলে পাশে বলছে বলে বিসাইড, কিন্তু ব্যাপারটা মাথায় রাখো, এখানে বিসাইড হলো, ক্লিয়ার। এবার সেম যদি অন্য একটা বাক্য আমি বলি যে বিসাইডস, দেখো বিসাইডের সঙ্গে একটা এস দিলে মানে হবে পাশাপাশি, বিসাইড মানে পাশে, আর বিসাইডস, BESIDES, বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, পাশাপাশি, ক্লিয়ার। তাহলে এই বাক্যটা কি হবে যে বিসাইডস এ কার, বিসাইডস, SIDES, বিসাইডস এ বাইক, বিসাইডস আ বাইক, একটা বাইকের পাশাপাশি, I also হ্যাভ, আমার আরও আছে, এ কার, একটা গাড়ি, ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু বিসাইডসের মানে কি, এখানে বিসাইডসের মানে হচ্ছে পাশাপাশি, আর এখানে বিসাইডের মানে কি পাশে। তাহলে এখানে কি বলেছে দেখো, এবার আমরা প্রশ্নে ফিরে যাব। প্রশ্নে বলছে যে বোথ দ্য বয়েজ কেম লেট ইন দ্য হল, হলে দেরি করে এসেছিল দুটো বালকই, অ্যান্ড স্যাট, এবং বসেছিল আমার পাশে। তাহলে এই বিসাইডের এসটা কিন্তু হবে না, এসটা বাদ যাবে, শুধু বিসাইড হবে, বিসাইড মি, ওকে। এবার যাবো নেক্সট, 416 কি বলছে দেখো, হ্যাঁ 416 যেটা আমাদেরকে বলছে সেটা আমরা অবশ্যই দেখবো। 416 বলছে কি, বলছে আ মিউজিক অ্যান্ড ডান্স শো, দেখো অ্যান্ডের এপাশে এবং অ্যান্ডের এপাশে, দুপাশে দুটো সাবজেক্ট রয়েছে, ডান্স অ্যান্ড মিউজিক, তাই তো, দুটোই শো কিন্তু, ডান্স শো বা মিউজিক শো, ঠিক আছে। শো দুবার ইউজ করা হয়নি। এবার বলেছিলাম অ্যান্ডের দুপাশে যদি দুটো সাবজেক্ট থাকে, তার শুধুমাত্র প্রথমটার আগে যদি এ বা দা থাকে, তাহলে দুটো মিলে একটা সাবজেক্টকে বোঝানো হয়। যদি দুটোর আগে এ বা দা থাকে, তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্টকে বোঝানো হয়। তাহলে এখানে শুধুমাত্র মিউজিকের আগে এ আছে, মানে এই দুটো মিলে একটাই সাবজেক্ট, দুটো মিলে একটাই কিন্তু সাবজেক্ট, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, একটু আগেই বললাম। তাহলে এ মিউজিক অ্যান্ড ডান্স শো, এটা কিন্তু একটাই, যেহেতু শুধুমাত্র মিউজিকের আগে এটা আছে, আর্টিকেল, ক্লিয়ার। তাহলে এ মিউজিক অ্যান্ড ডান্স শো, দ্য সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, দেখো হ্যাজ বিন অর্গানাইজড। এবার ঠিক না ভুল সেটা আমরা পরে যাবো, আগে মিনিংটা দেখে নিই। তাহলে এ ডান্স, এ মিউজিক অ্যান্ড ডান্স শো হ্যাজ বিন অর্গানাইজড, তাহলে হিসেব মতো হ্যাজ ঠিক আছে, কিন্তু এখানে বসবে কিনা আমরা দেখবো পরে, ঠিক আছে। হ্যাজ বিন অর্গানাইজড মানে অর্গানাইজ, আয়োজিত হয়েছে। হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর বিন আনা মানেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, ক্লিয়ার। তাহলে একটা ডান্স এবং মিউজিক শো আয়োজন করা হয়েছে টু রেইজ ফান্ডস, তোলার জন্য, পয়সা তোলার জন্য, টাকা তোলার জন্য, ফর দ্য অরফ্যানেজ, মানে অরফ্যান, অনাথ বাচ্চাদের থাকার যে জায়গা তাকে বলি অরফানেজ। তো সেই অরফানেজ তৈরি হবে, একটা বিল্ডিং তৈরি হবে অনাথদের জন্য, তার জন্য ফান্ড তোলার জন্য আর কি একটা মিউজিক এবং ডান্স অর্গানাইজ করা হয়েছে। অন দ্য ফার্স্ট স্যাটারডে, স্যাটারডে কোনো দিন বললে তার আগে প্রিপোজিশন কী হবে, অন। তাহলে দেখো এখানে কিন্তু অন আছে, অন দ্য ফার্স্ট স্যাটারডে, ক্লিয়ার, অন, ঠিক আছে এই পর্যন্ত। অব নেক্সট মান্থ, এইখানটায় গন্ডগোল কিন্তু করে দিয়েছে, এই যে নেক্সট মান্থ বললো, এই নেক্সট মান্থেই কিন্তু গন্ডগোলটা করে দিয়েছে। নেক্সট মান্থ মানে কি, সামনের মাসে, মানে এটা এখনো আসেনি, এটা আসেনি মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে আয়োজন করা হয়েছে কেন হবে, আয়োজিত হবে,
এ মিউজিক অ্যান্ড ডান্স শো আয়োজিত হবে, অর্থ তোলার জন্য একটা অনাথদের জন্য একটা ঘর তৈরি করা হবে। সেই কারণে কবে হবে? স্যাটারডে অফ নেক্সট মান্থে স্যাটারডে। তাহলে আয়োজিত হবে, তাহলে হবে বললে নিশ্চয়ই কোনো ফাংশন একা একা আয়োজিত হবে না, উইল প্যাসিভ করতে হবে, উইলের পরে বি দিয়ে অর্গানাইজড, উইল বি অর্গানাইজড, NIACD বা ZED যা দেবে তাই হবে। ক্লিয়ার? তাহলে কি হবে? এ মিউজিক অ্যান্ড ডান্স শো, এ মিউজিক অ্যান্ড ডান্স DANCE ডান্স শো SHOW, এ মিউজিক অ্যান্ড ডান্স শো উইল বি অর্গানাইজ করা হবে। যেহেতু নেক্সট মান্থ বলেছে, সামনের মাস এখনো আসেনি, অর্গানাইজ করা হবে, আয়োজন করা হবে ফান্ড তোলার জন্যে অনাথ বাচ্চাদের একটা ঘর করে দেওয়া হবে। সেই কারণে সেটা কবে হবে? স্যাটারডে, নেক্সট মান্থে স্যাটারডেতে। তাহলে ভবিষ্যৎকাল এবং ভবিষ্যৎকালের প্যাসিভ, সেই কারণে উইল বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। এবার চলো নেক্সট 417 কি বলছে দেখো। 417 কি বলছে আমরা দেখে নেব। 417 বলছে যে when I shall get back, যখন আমি ফিরে আসব, I shall pay off, এই পে অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বের মানে কি? মিটিয়ে দেওয়া। পে অফ মানে মিটিয়ে দেওয়া। তো যখন আমি ফিরে আসব, I shall pay off the money, আমি পয়সাটা অর্থটা মিটিয়ে দেবো, দ্যাট আই বরোড, যেটা আমি ধার করেছিলাম, ফ্রম ইউ, তোমার থেকে, লাস্ট মান্থ, শেষ মাসে। ক্লিয়ার? কোনো বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে, লাস্ট, এখানে যে ওয়ার্ডটা আছে লাস্ট, ইয়েস্টারডে, YESTER, প্রত্যেক দিন আমরা বলছি ইয়েস্টারডে, এগো, আর কি আছে? প্রিভিয়াস, PREVIOUS, এই ওয়ার্ডগুলো থাকলে সেই বাক্যটা কিন্তু সিম্পল V2 মানে সিম্পল পাস্ট হয়। দেখো লাস্ট আছে, আগে কি আছে? বরোড মানে সিম্পল V2। ক্লিয়ার? তো মিলে গেল। এইবার বিষয়টা ভুল কোথায় আছে? আমরা আরও একটা নিয়ম শিখেছি। সেই নিয়মটা কি? যদি বাক্যটা কন্ডিশনাল বাক্য হয়, শর্ত সাপেক্ষ বাক্য হয়, এবং শর্ত সাপেক্ষ বাক্যে যদি কনজাংশন থাকবে কি? when, till, until, প্রত্যেক দিন আমরা পাচ্ছি after, before, 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 as soon as, ঠিক আছে, as long as, ঠিক আছে, আর কি আছে? unless, আর কি আছে? if, তাহলে when, till, until, after, before, as soon as long as, unless, if, এই সমস্ত কনজাংশনগুলোর সাথের অংশে শ্যাল বা উইল হবে না, বাক্যের অন্য অংশে হবে, কিন্তু এদের সাথের অংশে হবে না, এবং এই বাক্যগুলো শর্ত সাপেক্ষ বাক্য হয়। দেখো when I shall came back, যখন আমি ফিরে, when I shall get back, যখন আমি ফিরে আসবো, অর্থ আসছে ভবিষ্যতের, কিন্তু এই কনজাংশন থাকবে, এদের সাথের অংশে শ্যাল উইল হবে না। when, till, until, after, before, when, as soon as long as, if, এদের সাথের অংশে শ্যাল উইল হয় না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। দেখো বাক্যের অন্য অংশে কিন্তু শ্যাল আছে, I shall pay off। তাহলে when I get back, শুধু শ্যালটা বাদ দিয়ে হবে কি? when I get back, যখন আমি ফিরে আসবো, I shall pay off the money, আমি মানিটা ফেরত দিয়ে দেবো, মিটিয়ে দেবো। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, কিন্তু বারবার আমাদের কিন্তু সেম একই এক্সাম্পল আসছে। এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, যাতে তোমাদের মনে আছে কি না সেটা দেখার জন্য, যাচাই করার জন্য, এটা তোমাদেরও কিন্তু তাতে উপকার হবে। কি বলছে দেখো 418 বলছে ইউ হ্যাড বেটার হারিড আপ, বলছে তোমার উচিত। এই হ্যাড বেটারের মানে কি? এই হ্যাড বেটার ইজ ইকুয়াল টু হচ্ছে শুড, হ্যাড বেটার ইজ ইকুয়াল টু শুড, SHOULD, শুড। ঠিক আছে? তাহলে শুড কি? শুড হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে? ফার্স্ট ফর্ম, তাই তো? আই শুড গো, আই শুড, SHOULD, আই শুড গো বলবো না আই শুড ওয়েন্ট বলবো? গো বলবো, কারণ মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে এখানে হ্যাড বেটার ইজ ইকুয়াল টু যদি শুড হয়, তাহলে শুড, অ্যাকচুয়ালি হ্যাড বেটার মানে শুড, তাহলে শুডের পরে মেন ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম। তাহলে এখানে হারিড আপ রয়েছে, হারিড আপ হবে না, হবে কি? হারি, HURRY, হারি আপ। ক্লিয়ার? তাহলে ইউ হ্যাড বেটার হারি আপ হবে, হারিড আপটা উঠে গিয়ে হারি আপ, ইউ হ্যাড বেটার হারি আপ, তোমার উচিত তাড়াতাড়ি করার। ইফ ইউ ওয়ান্ট টু গেট হোম, যদি তুমি বাড়ি যেতে চাও, বিফোর ডার্ক, সন্ধ্যের আগে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তাহলে হ্যাড বেটার যেহেতু আমাদের মোডাল ভার্ব শুড, তাহলে শুডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, হারিড আপ উঠে গিয়ে হারি আপ হবে। ইউ হ্যাড বেটার হারি আপ ইফ ইউ ওয়ান্ট টু গেট হোম, যদি তুমি যেতে চাও বাড়িতে, বিফোর ডার্ক, সন্ধ্যার আগে, অন্ধকার হওয়ার আগে। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো। নেক্সট আমাদেরকে বলছে 419,
আই অ্যাম টোল্ড মানে আমাকে বলা হয়, প্যাসিভ কিন্তু। অ্যামিজার বা ওয়াজ ভার্বের পরে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। বলছে ইফ আই অ্যাম টোল্ড দ্যাট, যদি আমাকে বলা হয় যে শি হ্যাজ বিন সাফারিং, সে ভুগছে, সাফারের পরে কোনো রোগে ভোগা বললে ফ্রম, ঠিক আছে, সাফারের পরে ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে শি হ্যাজ বিন সাফারিং, সে ভুগছে অনেক দিন ধরে, হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের থার্ড আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম টোল্ড আমাকে বলা হয় she has been suffering, সে ভুগছে ফ্রম ফিভার জ্বরে, সিন্স 10 days 10 দিন ধরে। তাহলে অনেক দীর্ঘ সময় ধরে চলছে বলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফরমেশন হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তাহলে টেন্সের ফরমেশনে কোনো ভুল নেই, আমি বারবার বলছি কারণ এই সমস্ত জিনিসগুলো তোমাদের খেয়াল করতে হবে। বাংলা মিনিং অনুযায়ী টেন্স বুঝতে হবে, এই হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের আইএনজি থাকলে কোন টেন্স হয় এবং তার বাংলা মিনিংটা কেমন হয় এটা বোঝাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা না বুঝতে পারলে তোমার শেখায় কিন্তু গলদ আছে, তোমার শেখাটা সঠিক হয়নি, ঠিক আছে, ঠিক পর্যন্ত যায়নি। তাহলে আরেকবার পড়ি, আই অ্যাম টোল্ড আমাকে বলা হয়েছে দ্যাট যে শি হ্যাজ বিন সাফারিং, সে ভুগছে ফ্রম ফিভার সিন্স 10 days। দেখো 10 দিন ধরে, তো আমরা জানি কি ধরে বললে আমাদের কি হয়, পারফেক্ট টেন্সে ধরে বললে আমাদের কি হবে, ফর, ধরে বললে ফর, আর থেকে বললে আমাদের হবে সিন্স, SINCE। তাহলে এখানে ধরে বলেছে, এখানে থেকে বলেনি, 10 দিন থেকে হয় না, 10 দিন ধরে, তাহলে ধরে বললে ফর 10 days হবে। ক্লিয়ার? আই অ্যাম টোল্ড দ্যাট শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days। ক্লিয়ার? নেক্সট 420 কি বলছে দেখো, হ্যাঁ 420 কি বলছে আমরা কিন্তু দেখব। বলছে মীরা টোল্ড, মীরা বলেছিল টু দ্য টিচার, শিক্ষক মহাশয়কে, দ্যাট যে শি কুড নট কাম, ঠিক আছে। টোল্ড এখানে V2 পাস্ট টেন্স, কুডও কিন্তু পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। মীরা বলেছিল তার শিক্ষককে দ্যাট শি কুড নট কাম, সে আসতে পারবে না। কুড মোডাল ভার্ব পাস্ট টেন্স, তাহলে মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো কাম রয়েছে, কেম নেই কিন্তু। মীরা বলেছিল তার শিক্ষককে দ্যাট শি কুড নট কাম, সে আসতে পারবে না ফর দ্য রিহার্সাল নেক্সট ডে, পরের দিনের রিহার্সালের জন্য সে আসতে পারবে না। এইবার বিষয়টা হচ্ছে টোল্ডের পরে কোনো সময় প্রিপোজিশন হয় না, সে বা সেইডের পরে আমাদের প্রিপোজিশন টু হবে, কিন্তু সে বা সেইডের জায়গায় যদি টেল বা টোল্ড থাকে তাহলে এদের পরে যে অবজেক্টটা থাকে তার আগে কোনো প্রিপোজিশন হয় না। যেমন ন্যারেশনে আমরা করেছি, দেখো ন্যারেশনে যেমনটা আমরা করেছি দেখলে বুঝতে পারবে, সেই টু থেকে টোল্ড হয়, টোল্ডের পরে কিন্তু টু থাকে না। যেমন হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে ইউ আর এ গুড বয়, তাই তো। তাহলে এটা হচ্ছে ন্যারেশন। তাহলে সেই টু অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন লাস্টে ফুল স্টপ আছে, নর্মাল বাক্য, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সেই টু উঠে গিয়ে টোল্ড হবে, হি টোল্ড মি। তাহলে দেখো এই সেই টু উঠে গিয়ে টোল্ড হলো, প্রিপোজিশনটা কিন্তু থাকছে না। তাহলে টোল্ডের পরে কোনো প্রিপোজিশন থাকে না, টেল বা টোল্ডের পরে। তাহলে এখানে ভুল কি হবে, এখানে কিন্তু এই টুটা বাদ যাবে। মীরা টোল্ড দ্য টিচার, মীরা শিক্ষককে বলেছিল দ্যাট শি কুড নট কাম ফর দ্য রিহার্সাল দ্য নেক্সট ডে। ক্লিয়ার? এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। 421 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 421 কি বলছে দেখো, 421 বলছে কোপারনিকাস প্রমাণ করেছিল দ্যাট যে আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঠিক আছে তো, ভালো করে বোঝো। কোপারনিকাস প্রমাণ করেছিল যে বাক্যগুলো, এটা কিন্তু ন্যারেশন, যে বাক্যগুলো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, রেগুলার হ্যাবিট, যদি বলে রেগুলার হ্যাবিট, যে কাজটা আমরা প্রতিনিয়ত করি, তাহলে সেই বাক্যগুলোকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখবো। ইউনিভার্সাল চিরন্তন সত্য, প্রতিদিনের অভ্যেস, এগুলোকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1-এ রাখবো। এখানেও দেখো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য, তাহলে এই বাক্যটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি মানে V1-এ। দেখো মুভস রয়েছে, আর্থ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এসটা শুধু দিয়েছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে মানে V1-এ আছে। আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে, এটা কোপারনিকাস প্রুফ করেছিল। দেখো প্রুফডের সঙ্গে ইডি আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু মুভস কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, তো টেন্সের ব্যালেন্স গন্ডগোল হয়ে গেল তো, কিন্তু কোনো প্রবলেম নেই, এটা শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে এবং রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে কিন্তু এটা থাকে। এবার বিষয়টা হচ্ছে যে আর্থ, দেখো আর্থ মানে পৃথিবী,
তাহলে পৃথিবীটা পৃথিবীতে তো পুরো ব্রহ্মাণ্ডে পৃথিবী একটা গ্রহ, এবং এই গ্রহ তো একটাই আছে, তাহলে নির্দিষ্ট একটা গ্রহ, তার আগে আমরা কি দেবো? দা দেবো। দেখো সান তো একটা স্টার, নক্ষত্র, সানের আগে দেখো দা আছে, দা সান। তাহলে আর্থ কি দোষ করেছে? আর্থের আগে আমরা কেন দা দেবো না, দা আর্থ দেবো? পৃথিবীতে যা কিছু একটাই আছে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু একটা আছে তার আগে আমরা দা ইউজ করবো। ক্লিয়ার? তাহলে কোপারনিকাস প্রুভ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ক্লিয়ার? আর্থের আগে আমাদের আর্টিকেল দা দিতে হবে, পার্টিকুলারাইজ করেছে, নির্দিষ্ট করে বলছে, এবং একটা আর্থ একটাই, তাহলে দা। এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 422 কি বলছে দেখো, 422 আমাদের বলছে দ্য এয়ারক্রাফট ওয়াজ ওভারলোডেড। এয়ারক্রাফটটাকে ওয়াজ, অ্যামিজার ওয়াজ বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, তাই তো? গাড়ি নিশ্চয়ই, এয়ারক্রাফট নিশ্চয়ই একা একা লোড হয়নি, মানে ভার যুক্ত করা হয়নি, কেউ কিছু চাপিয়েছিল, অন্য মানুষের দ্বারা লোড করা হয়েছে, ঠিক আছে, বোঝা চাপানো হয়েছে। তাহলে দ্য এয়ারক্রাফট ওয়াজ ওভারলোডেড, অ্যামিজার ওয়াজ এর পরে V3 মানে কিন্তু প্যাসিভ। ক্লিয়ার? তাহলে দ্য এয়ারক্রাফট ওয়াজ ওভারলোডেড, এয়ারক্রাফটটা ছিল ওভারলোডেড। দেয়ার ওয়াজ সামথিং রং। আচ্ছা, এখানে কিন্তু এখানে এই ওভারলোডেড, আচ্ছা ওভারলোডেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি এই সেন্সে যাচ্ছি না, আমি আগে মিনিংটা পড়ে নিই, তারপরে আমরা ভুল কোথায় আছে দেখবো, ঠিক আছে? তো দ্য এয়ারক্রাফট ওয়াজ ওভারলোডেড, এয়ারক্রাফটটা ওভারলোডেড ছিল, অতিরিক্ত বোঝা চাপানো হয়েছিল। দেয়ার ওয়াজ সামথিং রং অফ দ্য ব্যাটারি, বলছে ব্যাটারিতে কোনো কিছু ভুলভাল ছিল। অ্যান্ড দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিন ওয়াজ মেকিং, শব্দ করছিল, এ কুয়ার নয়েজ, একটা অদ্ভুত, কুয়ার মানে হচ্ছে অদ্ভুত, একটা অদ্ভুত শব্দ করছিল, মেক ওয়াজ মেকিং, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার রং শব্দের পরে WRONG, রং মানে ভুল, কোনো একটা যন্ত্রে, কোনো একটা জিনিসে যদি কোনো একটা ভুল থাকে এবং তুমি সেটা বলো যে মনে হচ্ছে আমার এই জিনিসটাতে কোনো একটা ভুল আছে, তখন রঙের পরে আমাদের প্রিপোজিশন হবে উইথ, এবং উইথের পরে ওই জিনিসটা আসবে। ক্লিয়ার? কি বলবো, যেমন ধরো বাক্য আমি বললাম দেয়ার ইজ সামথিং রং, দেয়ার ইজ সামথিং wrong, WRONG, there is something wrong with my bike, there is something wrong with my bike, বা বলতে পারো there is something wrong with the engine of my bike, there is something wrong with the kitchen floor, there is something wrong with the kitchen floor, KITCHEN, kitchen floor, কিচেনের যে মেঝে আছে তার মেঝেতে কোনো একটা রং কিছু আমি দেখতে পাচ্ছি। তাহলে রঙের পরে আমাদের প্রিপোজিশন কি বসবে? রং উইথ। কোনো জায়গায় বা কোনো জিনিসে যদি কোনো উল্টোপাল্টা কিছু থাকে, গন্ডগোল থাকে, তখন বলবো দ্যার ইজ সামথিং রং উইথ দ্যাট থিং। ক্লিয়ার? তাহলে এখানে দেখো রঙের পরে অব রয়েছে, ভালো করে খেয়াল করো, ছোট ছোট মিস্টেক, এগুলো কিন্তু ছোট, আমাদের ভালোভাবে গুরুত্ব দিয়ে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করতে হবে। দ্য এয়ারক্রাফট ওয়াজ ওভারলোডেড, অতিরিক্ত লোড চাপানো হয়েছিল। দেয়ার ওয়াজ সামথিং রং অফ দ্য ব্যাটারি, তাহলে অব, এখানে অব কেন হবে? উইথ দ্য ব্যাটারি হবে, অবটা কি হবে? উইথ। দ্যার ইজ সামথিং রং উইথ দ্য ব্যাটারি, বললাম কোনো একটা জিনিসের গন্ডগোল থাকলে রং উইথ দ্য ব্যাটারি। অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ মেকিং আ কুইয়ার্ড নয়েজ। এবং চলো নেক্সট 423 কি বলছে আমরা দেখবো। 423 কি বলছে থাকো। 423 বলছে যে সেলডম মানে কিন্তু কদাচিৎ, ওয়ার্ডটা ভালো করে ফলো করো, এই ওয়ার্ডে আমরা আসবো। সেলডম উই হ্যাভ বিন ট্রিটেড, হ্যাভের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, মিনিংটা কেমন হয় দেখো। আই হ্যাভ রিটেন, WRITTEN, আই হ্যাভ রিটেন ইট, আমি এটা লিখেছি। তাহলে হ্যাভ রিটেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, মিনিং কি হবে? আমি লিখেছি, করেছি, বলেছি, খেয়েছি। এবার এই বাক্যটাকে প্যাসিভ করলে কি হবে? ইট আগে আসবে, ইট একটা বলে হ্যাজ দেবো, ইট হ্যাজ, এখানে আয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট হ্যাভ বসে বলে হ্যাভ দিয়েছি, একটা হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। ইট হ্যাজ প্যাসিভ করলে বিন, ইট হ্যাজ বিন, আর থার্ড ফর্ম তো করাই আছে রিটেন, ইট হ্যাজ বিন রিটেন বাই, এবার আই থাকলে মি। ক্লিয়ার? তাহলে মিনিংটা কি হচ্ছে দেখো, মিনিংটা হচ্ছে ইট হ্যাজ বিন রিটেন, এটা লেখা হয়েছে। আগের বাক্যটার মিনিং কি ছিল? আই হ্যাভ রিটেন ইট, আমি লিখেছি, এটা আমি লিখেছি। আর পরে প্যাসিভ করার পরে কি হচ্ছে? ইট হ্যাজ বিন রিটেন, এটা লেখা হয়েছে বাই মি, আমার দ্বারা। তাহলে এখানে বিষয়টা কি বলছে দেখো, এখানে প্যাসিভ কিন্তু, যে সেলডম উই হ্যাভ বিন ট্রিটেড মানে আমাদের সঙ্গে ব্যবহার করা হয়, কোনো নির্দিষ্ট কোনো টাইপের ব্যবহার আমাদের সঙ্গে করা হয় অন্য কারোর দ্বারা, ঠিক আছে? তো তাহলে সেলডম কদাচিৎ উই হ্যাভ বিন ট্রিটেড ইন সাচ এ রুড ম্যানার, এরকম একটা বাজে ভাবে আমাদের সঙ্গে, বাজে রুডে আমাদের সঙ্গে ট্রিট করা হয়
অন্য কারোর দ্বারা, এটা কিন্তু খুবই কদাচিৎ, সেলডম, ক্লিয়ার। বাই দ্য পুলিশ, পুলিশের দ্বারা, পুলিশ পার্সোনেল মানে পুলিশ কর্মীদের দ্বারা এরকম বাজে বা রুড ব্যবহার কিন্তু আমাদের সঙ্গে খুব কদাচিৎ করা হয়। তো মিনিংটা আমি বারবার মিনিংটা তোমাদেরকে কেন গুরুত্ব দিচ্ছি, মিনিংটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে নিয়ম তো ভেরি ইজি, নিয়মটা সোজা, কিন্তু মিনিংটা আমি বারবার বলছি কারণ নিয়ম বুঝলে তোমাদের 100% ইংলিশ শেখাটা কিন্তু কমপ্লিট হবে। তো এবার বিষয়টা দেখো, বিষয়টা খুবই ইজি। সেটা আমি বলেছিলাম কি, কোনো অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ, PHREAC, কোনো অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমাদের ইনভার্সন হয়। ইনভার্সন মানে কি, উল্টে যায়। আমাদের যে বাক্যের যে গঠনটা সেই গঠনটা উল্টে যায়, শব্দের গঠন। আমাদের নর্মাল কি থাকে, সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট, তারপরে কি থাকে, তারপরে থাকে যে ভার্ব, তারপরে বাদ বাকি অংশ থাকে, তাই তো। তাহলে এবার এই ক্ষেত্রে কি হবে, যখনই আমাদের অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হবে আমাদের এই ওয়ার্ডের আর কি সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে প্রথমে ভার্ব চলে যাবে, তারপরে সাবজেক্ট হবে। তাহলে এখানে কি আছে দেখো, হেল্পিং ভার্ব হ্যাভ আগে আসবে, উইটা কিন্তু পরে যাবে, হ্যাভ উই বিন ট্রিটেড। এরকম কমন যে সমস্ত কমন অ্যাডভার্বগুলো আমরা দেখি যেগুলো দিয়ে সবসময় প্রবলেম থাকে সেটা হচ্ছে কি, স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি, প্রচুরবার তোমরা পেয়েছো স্কেয়ার্সলি। আর কি থাকে, হার্ডলি, স্কেয়ার্সলি হার্ডলি, HARDLY, স্কেয়ার্সলি হার্ডলি, নো সুনার, এগুলো দিয়ে কিন্তু তোমরা প্রচুর প্রবলেম পেয়েছো। নো সুনার, রেয়ারলি, এখানে সেলডম পেয়ে গেলে, রেয়ারলি, RARELY, রেয়ারলি, ক্লিয়ার, এখানে সেলডম পেয়ে গেলে। তো এই সমস্ত অ্যাডভার্বগুলোতে বেশিরভাগ তোমাদের প্রবলেম থাকে। তাহলে সেলডম একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কী করে বুঝলাম, দেখো অ্যাডভার্ব সেলডম অ্যাডভার্ব কী করে আমি বুঝতে পারলাম, ঠিক আছে। প্রশ্ন আসতেই পারে সেলডম কেন অ্যাডভার্ব, ঠিক আছে। সেলডম মানে হচ্ছে কদাচিৎ, ভার্বকে যে ডিফাইন করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। তো দেখো সেলডম একটা বাক্যে ইউজ করলে কী হচ্ছে, মনে করো আমি বললাম আই হ্যাভ কাম হিয়ার বা আই কাম হিয়ার, ঠিক আছে, আই কাম হিয়ার। আচ্ছা, আই হ্যাভ লিখে ফেললাম যখন, হ্যাভ ইউজ করে, আই হ্যাভ সেলডম, ACLDOM, আই হ্যাভ সেলডম কাম হিয়ার, আমি এখানে কদাচিৎ এসেছি, কাম হিয়ার, ক্লিয়ার। তাহলে দেখো আই হ্যাভ কাম, ভার্ব কোনটা, মেন ভার্ব কাম, আমি এসেছি, আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব, মেন ভার্ব হচ্ছে কাম, আর হিয়ার হচ্ছে এখানে একটা প্লেস বলছে, ঠিক আছে। তাহলে ভার্ব পেয়ে গেছি, হেল্পিং ভার্ব পেয়ে গেছি, সাবজেক্ট পেয়ে গেছি। এবার ভার্বকে প্রশ্ন করে উত্তর খুঁজলে যদি পাই তাহলে সেটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। ভার্বকে যদি ডিফাইন করে কোনো ওয়ার্ড, তাহলে আমি এসেছি, আমি কোথায় এসেছি, এখানে। দেখো ভার্বকে প্রশ্ন করো কোথায় এসেছি, একটা জায়গায়, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে হিয়ার কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস বোঝালেই অ্যাডভার্ব অফ প্লেস হবে। এইবার আমি একটা সিকোয়েন্স, একটা কি বলবো, এটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি বলছে, মানে আমি কতবার আসি, মানে আমি কদাচিৎ, একটা টাইম বলছে, ফ্রিকোয়েন্সি বলছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, আমি খুবই কম আসি। তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, আমার আসাটা কেমন সময় হয় বা কতবার হয়, একটা কি বলছে তোমাকে, একটা কনসিস্টেন্সি বলছে বা ফ্রিকোয়েন্সি বলছে, কনসিস্টেন্সি নয়, ফ্রিকোয়েন্সি, তোমাকে ফ্রিকোয়েন্সি বলছে, মানে কতবার আমি এখানে আসি, মানে খুবই কম আসি, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা ভার্বকে ডিফাইন করছে, আসা কাজটা আমি কতবার করি, খুবই কম করি, তাহলে অ্যাডভার্ব। তাহলে সেলডম একটা অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে আমার হেল্পিং ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে, তাহলে আগে হ্যাভ তারপরে উই আসবে, ক্লিয়ার। তাহলে সেলডম হ্যাভ উই বিন ট্রিটেড ইন সাচ এ রুড ম্যানার বাই দ্য পুলিশ পার্সোনেল, পুলিশ কর্মীদের দ্বারা, ক্লিয়ার। তাহলে এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন 424 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 424, হ্যাঁ, বলছে আর থরো ইনকোয়ারি, একটা থরো মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ, একটা ইনকোয়ারি মানে ইনভেস্টিগেশন অফ দ্য মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে আত্মসাৎ, ঠিক আছে, আত্মসাৎ, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মানে আত্মসাৎ অফ ফান্ডস, এই যে ফান্ডের আত্মসাৎ ঘটেছে, ভুলভাল হয়েছে, ফান্ড এলোমেলো এদিক ওদিক হয়েছে, ইজ নাও ইম্পারেটিভ, মানে এই যে ফান্ড উল্টোপাল্টা হয়েছে, ফান্ডের আত্মসাৎ হয়েছে, এই আত্মসাৎ বিষয়ে একটা ইনকোয়ারি, একটা ইনভেস্টিগেশন, একটা থরো ইনভেস্টিগেশন, পুঙ্খানুপুঙ্খ একটা ইনভেস্টিগেশন, ইনকোয়ারি ইজ নাও ইম্প্যারেটিভ মানে হচ্ছে অপরিহার্য, মানে করতেই হবে, ঠিক আছে। কিসের জন্য করতে হবে, টু ব্রিং দ্য গিল্টি টু বুক, টু ব্রিং দ্য গিল্টি মানে যে দোষী তাকে শাস্তি, পানিশ দিতে হবে। দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম আছে তোমাদের জানা উচিত, টু ব্রিং, BRING, টু ব্রিং ওয়ান বা সামওয়ান, টু ব্রিং ওয়ান টু বুক, কাউকে একজন বইয়ের কাছে নিয়ে আসা, তার মানে এটা হচ্ছে আইনের বুক, নিয়মের বুক, ঠিক আছে। এই আইনের বুকের কাছে আসা মানেই হচ্ছে
তাকে কিন্তু অন্যায়ের শাস্তি পেতে হবে। তাহলে যে অপরাধ করবে তাকেই আমি এই আইনের বইয়ের কাছে আনবো, আর অপরাধ করা মানেই আইনের বইয়ের কাছে আসা মানে তাকে শাস্তি পেতে হবে, ঠিক আছে। তাহলে টু ব্রিং ওয়ান টু বুক তার মানে তাকে শাস্তি দেওয়া, অপরাধের শাস্তি দেওয়া। ওকে, তাহলে এখানে কি বলছে, এবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাই, কি বলছে দেখো। তাহলে টু ব্রিং দ্য গিল্টি টু বুক মানে দোষীকে শাস্তি দেওয়ার জন্য। এইবার এনকোয়ারি ভালো করে বোঝো, এনকোয়ারি এই ওয়ার্ডটার পরে কখনো ইনটু বসে, কখনো কিন্তু অ্যাবাউট বসে। এনকোয়ারি INQUIRY, এনকোয়ারির পরে ইনটু প্রিপোজিশন বসবে অ্যাপ্রোপ্রিয়েট কখন, যখন একটা ইনভেস্টিগেশনের কথা বলবে। ইনভেস্টিগেশন যখন কোনো ইনভেস্টিগেশন বোঝাবে তখন কিন্তু ইনকোয়ারির পরে ইনটু প্রিপোজিশন বসবে। আর কখন অ্যাবাউট বসবে, যখন কোনো একটা বিষয় সম্পর্কে তুমি জিজ্ঞেস করবে। আস্ক অ্যাবাউট সামথিং, আস্ক অ্যাবাউট OBABOUT, কোনো বিষয় তুমি জানতে চাও, ঠিক আছে। I made an inquiry about the train time. আমি করেছিলাম an inquiry, একটা ইনকোয়ারি করেছিলাম about the ট্রেন টাইম সম্পর্কে আমি একটা এনকোয়ারি করেছিলাম, মানে আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে ট্রেনটা কখন আসে। এটা কোনো ইনভেস্টিগেশন নয়, এটা নর্মাল জিজ্ঞাসা করা, তাহলে সেখানে কিন্তু এনকোয়ারি অ্যাবাউট হবে। আর ইনভেস্টিগেশন আসলে এনকোয়ারি ইনটু। তাহলে এখানে তাহলে ফান্ডের আত্মসাৎ হয়েছে, এটা নিশ্চয়ই নর্মাল জিজ্ঞাসা নয়, একটা ইনভেস্টিগেশন। তাহলে এই প্রিপোজিশন অফটা উঠে গিয়ে আমাদের এখানে অবের জায়গায় কী হবে, ইনটু হবে। অবের জায়গায় কী হবে, ইনটু। তাহলে ইনটু, ক্লিয়ার। তাহলে এ থরো একটা পুঙ্খানুপুঙ্খ ইনকোয়ারি ইনটু দ্য মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস, এই ফান্ডসের যে আত্মসাৎ, সেই আত্মসাতে একটা ইনভেস্টিগেশন করতে হবে, এবং সেই ইনভেস্টিগেশনটা ইজ নাও ইম্পারেটিভ, একদম অপরিহার্য, করতেই হবে, ঠিক আছে। টু ব্রিং দ্য গিল্টি টু বুক, আর কি দোষীকে শাস্তি দেওয়ার জন্য, দিতে। এবার নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে যে 425, নেক্সট কোয়েশ্চেন বলছে 425, বলছে সাম মেন আর বর্ন গ্রেট, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটা ভার্ব নিয়ে খুব গন্ডগোল হয়, বলে দিই। বিয়ার মানে কি, বিয়ার মানে জন্মগ্রহণ করা, আবার বিয়ার মানে বহন করা। যখন জন্মগ্রহণ করার কথা বলবে তখন বিয়ারের সেকেন্ড ফর্ম হবে হচ্ছে বোর, থার্ড ফর্ম হচ্ছে BORN, যেটা আমরা সবাই জানি। যখন বহন করার কথা বলবে তখন সেকেন্ড ফর্ম সেম, BORE, বোর। থার্ড ফর্ম কিন্তু পাল্টে যাবে যখন বহন করার কথা বলবে, BORN, এরপরে একটা ই হবে। এইটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি, ঠিক আছে। BORN, বর্ন। বহন করার কথা বললে বিয়ার বোর বর্ন, এটা ই থাকবে। আর জন্মগ্রহণ করার কথা বললে কোনো ই থাকবে না, BORN, বর্ন। ক্লিয়ার, বিষয়টা ঠিক হয়ে গেল। এবার হচ্ছে, এবার কোয়েশ্চেনে ফিরে যাব আমরা। সাম মেন, কিছু মানুষজন, দেখো একের বেশি, বলে কিছু মানুষ, আর বর্ন, জন্মগ্রহণ করে, মহান হয়ে জন্মগ্রহণ করে, ক্লিয়ার। সাম অ্যাচিভ, কিছু কিছু মানুষ অ্যাচিভ করে, অর্জন করে গ্রেটনেস, মহানত্ব। অ্যান্ড সাম, এবং কয়েকজন মানুষ বা কিছু মানুষের গ্রেটনেস থাকে বা গ্রেটনেস পায়, যে গ্রেটনেসগুলো থ্রাস্ট মানে চাপানো হয় অন দেম, তাদের ওপরে মহানত্বটাকে চাপিয়ে দেওয়া হয়, ক্লিয়ার। তারা অর্জনও করে না এবং মহান হয়ে জন্মগ্রহণও করে না, তাদের উপরে চাপানো হয়। ভালো করে বোঝো, প্রথমে একটা আমরা ভার্ব পেলাম আর, প্রেজেন্ট টেন্স, পরে আর একটা ভার্ব পেলাম অ্যাচিভ, অর্জন করা, এটাও কিন্তু V1 প্রেজেন্ট টেন্স। তাহলে হুট করে এখানে কেন হ্যাড আনলাম, তাহলে এটাকেও প্রেজেন্ট টেন্স করতে হবে। সাম যেহেতু প্লুরাল, তাহলে এটা হ্যাডটাকে হ্যাভ করতে হবে। সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট অন দেম, কিছু কিছু মানুষের উপরে গ্রেটনেসটাকে থ্রাস্ট করা হয়, চাপানো হয়, ক্লিয়ার। তাহলে হ্যাডটা হ্যাভ। সাম মেন আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট অন দেম। নেক্সট 426 কি বলছে দেখো। হ্যাঁ, 426 বলছে দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড, সম্পত্তিটাকে বিভক্ত করা হয়েছিল, ভাগ করা হয়েছিল, অ্যামং দ্য টু ব্রাদার্স, দুজন ভাইয়ের মধ্যে। তো ভেরি ইজি, দুজনের মধ্যে বললে আমাদের প্রিপোজিশন অ্যামাং হবে না, প্রিপোজিশন হবে বিটুইন, BETWEEN, এটা একদম ইজি। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াইল ট্রাভেলিং বাই এ ট্রেন, যখন ট্রেনে করে যাত্রা করা, আর কি বলছে টেন্স, পুরো বাক্যটা না বললে বুঝতে পারবো না যে প্রেজেন্টে বলছে নাকি পাস্টে বলছে। হোয়াইল ট্রাভেলিং বাই এ ট্রেন অন এ কোল্ড উইন্টার নাইট, একটা শীতের ঠান্ডা রাতে, অ্যান আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট রোজ, দেখো এখানে রোজ, রাইজ মানে হচ্ছে ওঠা, আর রোজ মানে উঠেছিল, পাস্ট টেন্স, তাহলে অতীতকালের কথা বলছে, আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তো হোয়াইল ট্রাভেলিং বাই ট্রেন, যখন আর কি ট্রেনে করে যাত্রা করছিলাম, কে করছিল বলে দেওয়া নেই, আমরা মিনিং করবো এইভাবেই। অনেক কোল্ড উইন্টার নাইট, যখন একটা ঠান্ডা শীতের রাত্রে আমরা একটা ট্রেনে করে যাত্রা করছিলাম,
অ্যান আর্গুমেন্ট, একটা বিতর্ক, একটা গন্ডগোল রোজ জেগে উঠেছিল বিটুইন টু প্যাসেঞ্জার্স, দুটো যাত্রীর মধ্যে, ইন আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কম্পার্টমেন্টের মধ্যে, ঠিক আছে, দুটো যাত্রীর মধ্যে একটা জেগে উঠেছিল। দেখো এটা কিন্তু নির্দিষ্ট একটা দিন হয়েছিল, প্রত্যেক দিন হয় না, সেই কারণে পাস্ট টেন্সকে আমরা গুরুত্ব দেবো, এটা কিন্তু পাস্ট টেন্স। ক্লিয়ার? টেন্সে এখানে কোনো ভুল নেই। এবার বিষয়টা কি বলছে দেখো, যখন কোনো জায়গায় যাওয়া বা আসা কাম বলবে নর্মালি, এবং এই কাজটা প্রত্যেক দিন হয়, রেগুলারলি, অন এ রেগুলার বেসিস, ঠিক আছে, রেগুলারিটি বা রেগুলার বেসিসে আমরা কোনো জায়গায় প্রত্যেক দিন যাই এবং আসি, এবং এই যাওয়া আসার জন্য আমরা একটা নির্দিষ্ট ভেহিকেল বা একটা ট্রান্সপোর্ট ইউজ করি, একটা নির্দিষ্ট ট্রান্সপোর্ট, ঠিক আছে, সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, সাইকেল হতে পারে, বাইক হতে পারে, সেক্ষেত্রে আমরা কী দেবো? বাই। আই গো টু অফিস বাই বাস, বাই ট্রেন, বাই সাইকেল, বাই মাই বাইক, বাই কার, বাই ট্যাক্সি। ক্লিয়ার? যে কাজটা আমরা প্রত্যেক দিন করি এবং সেই প্রত্যেক দিনের কাজটা করার জন্য আমরা নির্দিষ্ট একটা ট্রান্সপোর্ট ইউজ করি, সেখানে আমরা বাই দেবো। ক্লিয়ার? আর নর্মালি যদি নির্দিষ্ট কোনো একটা দিন কোথাও আমি ট্রেনে করে গেছিলাম, বাসে করে গেছিলাম, সেখানে আমরা বড় যান হলে ইন বলবো, বড় যান হলে আমরা অন বলবো, ছোট যান হলে ইন বলবো। যেমন বাস ট্রেন হলে অন, কার ট্যাক্সি বললে ইন দেবো। ক্লিয়ার? এইবার বিষয়টা দেখো, তাহলে হোয়াইল ট্রাভেলিং বাই ট্রেন, এইবার বিষয়টা হচ্ছে বাই দিলে, যখন আমি বাই দেবো তখন কিন্তু এ আর্টিকেলটা বসাবো না। যেমন ধর আমি বলি যে আমি স্কুলে যাই ট্রেনে করে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, ভালো করে বুঝবে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বাই ট্রেন হবে, বাই ট্রেন, বাই এ ট্রেন নয়। নর্মাল ইন জেনারেল বলছো যে আমি ট্রেনে করে যাই, একটা ট্রেনে করে তুমি বলোনি, নির্দিষ্ট কোনো ট্রেন তুমি নির্দিষ্ট করছো না, ঠিক আছে, তুমি জেনারেল সেন্সে বলছো যে আমি ট্রেনে করেই যাই, ঠিক আছে, কোন ট্রেনে যাও সেটা কিন্তু বলা নেই, সেই কারণে আর্টিকেল আমি আনবো না, আই গো টু স্কুল বাই ট্রেন। এইবার তুমি নির্দিষ্ট কোনো একটা দিন বেড়াতে গেছিলে, সেই দিনকে তুমি একটা ট্রেনে করে গেছিলে, তুমি বলতেই পারো যে আমি একটা ট্রেনে করে গেছিলাম, আই ওয়েন্ট দেয়ার ইন, বা ইন না, বড় যান তাহলে অন, আই ওয়েন্ট দেয়ার অন এ ট্রেন। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু এ রয়েছে, তাহলে আমরা এটা করব কি? অন করব, ঠিক আছে, হোয়াইল ট্রাভেলিং অন এ ট্রেন, এটাকে রাখবো, বাইয়ের পরে তো আমার এ বসে না, তাহলে অন। হোয়াইল ট্রাভেলিং অন এ ট্রেন, যখন একটা ট্রেনে করে আমরা যাত্রা করছিলাম শীতের একটা রাত্রে, একটা আর্গুমেন্ট জেগে উঠেছিল, জেগে উঠেছিল বিটুইন টু প্যাসেঞ্জার, দুটো যাত্রীর মধ্যে, ইন আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কম্পার্টমেন্টের মধ্যে। ক্লিয়ার? তাহলে বাই দিলে আমরা কিন্তু আর্টিকেল দেবো না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর অনের পরে বা ইনের পরে বলতে পারি, হোয়াইল ট্রাভেলিং অন এ ট্রেন, বা হোয়াইল ট্রাভেলিং ইন এ ট্যাক্সি বা ইন এ কার। ক্লিয়ার? নেক্সট চলো, এই ইররটা একটু খুবই আর কি সূক্ষ্ম ইরর ছিল। তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট যাবো 428 কি বলছে দেখো, 428 বলছে যে আই এম কোয়াইট সার্টেন, আমি একদম নিশ্চিত, দ্যাট যে দ্য লেডি ইজ নট অনলি গ্রিডি, মহিলাটা শুধুমাত্র লোভী নয়, বাট অলসো মাইজারলি, কিপটেও বটে। দেখো নট অনলির সঙ্গে আমাদের কি আসে, নট অনলির সঙ্গে আমাদের আসে হচ্ছে বাট অলসো, নট অনলি আছে, বাট এর সঙ্গে অলসো নেই, বাট অলসো কিন্তু দেবো, নট অনলি বাট অলসো, তাহলে বাটের সঙ্গে অলসো সি পার্টে ভুল, অলসো যোগ হবে। আর একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে, নট অনলি বাট অলসো যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে তার কিন্তু একদম আগেই বসবে। দেখো গ্রিডিকে মেনশন করছে, সে শুধুমাত্র লোভী নয়, কিপটেও, তাহলে দেখো লোভী আর কিপটে এই দুটো ওয়ার্ডকে কিন্তু ডিফাইন করছে, নট অনলি বাট অলসো। তাহলে দেখো গ্রিডির আগে নট অনলি আছে, মাইজারলির আগেও কিন্তু বাট অলসো আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বাটের সঙ্গে অলসো নেই, অলসো হবে। নেক্সট 429 কি বলছে দেখো, 429 আমাদেরকে বলছে যে আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাই না, ওয়্যার হ্যাজ শি গন, সে কোথায় গেছে, মানে আমি খুঁজে পাচ্ছি না কোথায় সে গেছে, যদিও আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি, মাই বেস্ট, মানে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি। হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, হ্যাজের পরে গান মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো বাক্যের লাস্টে কি কোনো কোয়েশ্চেন মার্ক আছে? কোয়েশ্চেন মার্ক নেই, মানে বাক্যটা ফুল স্টপ আছে, তার মানে অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে যে কনজাংশনটা থাকবে, কনজাংশনের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব হবে। ক্লিয়ার? বাক্যটা যেহেতু প্রশ্নবোধক নয়, তাহলে আই ক্যান নট ফাইন্ড ওয়্যার হি হ্যাজ গান হবে, হ্যাজ হি গান হবে না, ওয়্যার হি হ্যাজ গান। ক্লিয়ার? ওয়্যার হি হ্যাজ গান। আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না, ওয়্যার হি হ্যাজ গান, সে কোথায় গেছে, দো আই হ্যাভ ট্রাইড, যদিও আমি চেষ্টা করেছি, মাই বেস্ট, আমার বেস্টটা দিয়ে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 430 কী বলছে, 430 বলছে দ্য সেলিব্রেটেড সিঙ্গার
সেই বিখ্যাত, সেলিব্রেটেড মানে বিখ্যাত যে গায়ক, ওয়াজ সারাউন্ডেড মানে ঘিরে রেখেছিল, ওয়াজ অ্যামিজার ওয়াজওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, সেই বিখ্যাত সিঙ্গারকে ঘিরে ফেলা হয়েছিল বা ঘিরে ফেলেছিল বাই দ্য ইউজুয়াল ক্রাউড, প্রতিদিনের যে ভিড়, সেই ভিড় ঘিরে ফেলেছিল কাদের ভিড়? অফ ল্যাকিস, ল্যাকিস মানে হচ্ছে দালাল, ঠিক আছে তো, দালাল এবং হ্যাঙ্গার ওয়ান্স মানে ফলোয়ার, অনুগামীরা, ঠিক আছে, অনুগামীরা ঘিরে ফেলেছিল। এইবার এখানে ভুল তোমরা খুঁজে পাওনি। এবার বিষয়টা হচ্ছে কি, দেখো এই পর্যন্ত কোনো ভুল নেই, ভুল হচ্ছে এই ওয়ার্ডে ভুল আছে, হ্যাঙ্গার অন, এটা একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কাকে বলি? হ্যাঙ্গার অন মানে কি বললাম? হ্যাঙ্গার অনের মানে হচ্ছে ফলোয়ার, FOLLOWER, ফলোয়ার মানে অনুগামী। এবার বিষয় হচ্ছে কি, হ্যাঙ্গার আর অন দুটো শব্দ নিয়ে নাউনটা তৈরি হয়েছে, এই জন্য এটাকে কম্পাউন্ড যৌগিক নাউন বলছি। তো যৌগিক নাউনের ক্ষেত্রে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তখন কোন ওয়ার্ডের সাথে আমরা এস দেবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। যেমন ধরো স্টেপ ল্যাডার, STEP, স্টেপ ল্যাডার, LADDER, স্টেপ ল্যাডার মানে মই, তাহলে মই একটা হতে পারে, আবার একের বেশি হতে পারে। প্লুরাল করতে গেলে যেটা মেন ওয়ার্ড, এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মাথায় রাখবে, প্লুরাল করতে গেলে যেটা মেন ওয়ার্ড, যেটা ছাড়া আমাকে ওয়ার্ডটা বানানোই যাবে না, যেটা যে ওয়ার্ডের গুরুত্ব বেশি, সেই ওয়ার্ডের সঙ্গে আমার এস দিতে হবে। ল্যাডারটা ইম্পর্টেন্ট, স্টেপ ইম্পর্টেন্ট নয়, ল্যাডার মই, তাহলে স্টেপ ল্যাডার্স। যেমন বই মেলা, বুক ফেয়ার, FAIR, বুক ফেয়ার। দেখো বুকটা ইম্পর্টেন্ট না, বই দিয়ে তৈরি হয়েছে মেলা, মেলা ইম্পর্টেন্ট, তাহলে বুক ফেয়ার্স, ক্লিয়ার? ঠিক সেই রকম হ্যাঙ্গার আর অন, ইম্পর্টেন্ট ওয়ার্ড কি? ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে হ্যাঙ্গার, ওয়ানের সঙ্গে এস যোগ করবো না, হ্যাঙ্গারের সঙ্গে এস যোগ করবো, কি হবে? হ্যাঙ্গার অনস, HANGERS, হ্যাঙ্গার্স অন, ক্লিয়ার? দেখো অনের সঙ্গে এস ছিল, হ্যাঙ্গারের সঙ্গে এস হবে। তো বিষয়টা খুবই স্পেসিফিক বিষয়। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো, কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নতুন জিনিস তোমরা কিন্তু শিখছো। 431 কি বলছে দেখো, 431 কি বলছে? ওয়াইড স্প্রেড ফ্লাডিং মানে বিশাল বিস্তৃত বন্যা ইজ ইফেক্টিং এ লার্জ এরিয়া অফ দ্য ভিলেজ, এই গ্রামের একটা বিশাল বড় এরিয়াকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, ইফেক্ট, EFFECT, এফেক্ট মানে প্রভাব ফেলা, আর ক্ষতিগ্রস্ত করা ইংরেজি হচ্ছে অ্যাফেক্ট, এটা হচ্ছে ওয়ার্ড রিলেটেড ইরন, AFFECT, অ্যাফেক্ট। তাহলে এখানে কি ছিল? ইফেক্টিং, ইফেক্টিংটা অ্যাফেক্টিং হবে, ক্লিয়ার? যে এ ওয়াইড স্প্রেড ফ্লাডিং ইজ অ্যাফেক্টিং, ইটাকে এ করে দাও, অ্যাফেক্টিং এ লার্জ এরিয়া অফ দ্য ভিলেজ। ইফেক্ট মানে প্রভাব ফেলা, আর অ্যাফেক্ট মানে ক্ষতিগ্রস্ত করা, ক্লিয়ার? নেক্সট 432 কি বলছে দেখো, 432 বলছে যে আই উইল ট্রাই টু বি অন টাইম, আই উইল ট্রাই আমি চেষ্টা করব, টু বি হতে, অন টাইম মানে একদম পারফেক্ট টাইমে আমি পৌঁছানোর চেষ্টা করব। আগেও বলেছিলাম অন টাইম মানে কি, প্রত্যেকবার বলছি, প্রত্যেক ক্লাসে বলছি, অন টাইম মানে একদম নির্ধারিত সময়ে, একদম সঠিক পারফেক্ট টাইমে। আর ইন টাইম মানে কি? ইন টাইম মানে নির্দিষ্ট সময়ের কিন্তু আগে চলে আসা, ক্লিয়ার? তাহলে অন টাইম বলেছে, তার মানে একদম সঠিক সময়ে আমি চেষ্টা করব পৌঁছানোর। বাট ডু নট ওয়ারি, কিন্তু চিন্তা করো না। হোয়েন এখানে একটা আই হবে, হ্যাঁ, হোয়েন আই অ্যাম লেট, যখন আমি দেরি, যখন বলছে না, বাক্যের মিনিংটা এই কারণেই বলি যে ভালো করে বুঝতে হবে, এখানে আইটা কিন্তু পড়েনি, আইটা বসবে, বলছে আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি চেষ্টা করব সঠিক সময়ে পৌঁছানোর। বাট ডু নট ওয়ারি, চিন্তা করো না যদি আমি দেরি করি। যদি, হোয়েন মানে তো যখন, তাহলে এখানে কনজাংশন ভুল আছে। যদি, যদি ইংলিশ কি? ইফ, যদি আমি দেরি করি, বলি না যদি আমি না যাই বন্ধু, তাহলে কিন্তু কিছু মনে করিস না, তাহলে যদি আমি, তাহলে যদি, তাহলে হোয়েন হবে না, ইফ আই অ্যাম লেট, ডু নট ওয়ারি, বাট ডু নট ওয়ারি ইফ আই অ্যাম লেট, এখানে আইটা মিস্টেক ছিল, পড়েনি, ঠিক আছে? তো তাহলে মেন ভুল হচ্ছে হোয়েনের জায়গায় ইফ হবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, 433 কি বলছে দেখো, হ্যাঁ 433-এ কিন্তু আমরা চলে যাব। 433 বলছে যে, 433 কি বলছে আমরা দেখবো, বলছে ইফ আই ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতাম, আই উড হ্যাভ ওয়ার্কড ওয়ান্ডার্স মানে আমি কিন্তু বিস্ময়ের কাজ করতাম, আমি বিরাট বিরাট কাজ করতাম। কল্পনা করে মানে ইম্যাজিন করে, কল্পনা করে কিছু হওয়া বললে, হওয়া, কল্পনা করে কিছু হওয়া বললে সাবজেক্টের পরে ওয়্যার হবে, সিঙ্গুলার প্লুরাল আমরা দেখবো না, সাবজেক্টের পরে ওয়্যার, ক্লিয়ার? আর যদি কল্পনা করে থাকা বোঝায় তাহলে আমাদের হ্যাড হবে। যদি আমার এরকম সুন্দর একটা গাড়ি থাকতো, ইফ আই হ্যাড এ কার লাইক দিস, ইফ আই হ্যাড সাচ আ বিউটিফুল হাউস, যদি আমার এরকম সুন্দর একটা বাড়ি থাকতো, তাহলে কল্পনা করে থাকা বললে হ্যাড, আর যদি হওয়া বোঝায়, হওয়া, তাহলে ওয়্যার হবে। ইফ আয়ের পরে ওয়াজ বসে
তাহলে এটা ওয়্যার হবে। অ্যাকচুয়ালি তো এটা কাল্পনিক, সম্ভব নয়, মানে আমি তো নই, আমি তো প্রাইম মিনিস্টার নই, তাহলে কল্পনা করছি আমি, তাহলে কল্পনা করে হওয়া বোঝাচ্ছি, তাহলে ওয়্যার, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এবার চলো নেক্সট 434 কি বলছে দেখো, 434 বলছে যে দ্য ট্রেন ইজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 AM, মানে ট্রেনটা ইজ সাপোজড, এই ফরমেশনটা মাথায় রাখবে, ঠিক আছে? আমরা বলি না ইউ আর সাপোজ টু ডু দিস, ইউ আর সাপোজড, SUPPOSED, ইউ আর সাপোজ টু ডু দিস, তোমার কিন্তু এই কাজটা করা উচিত, ইউ আর সাপোজড মানে মনে করা হয় যে তুমি কিন্তু এই কাজটা করবে, THIS দিস, তাহলে এই সাপোজ সেখানে ইউজ হয় যে অন্য কেউ ভাবছে বা অন্য কেউ মনে করছে তোমার এই কাজটা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা এই অ্যামিজার বা ওয়াজ ওয়ারের পরে সাপোজড দিই, সাপোজড। ক্লিয়ার? তাহলে এখানে বলছে দ্য ট্রেন ইজ সাপোজড টু অ্যারাইভ, মানে অন্য কেউ মনে করছে, অন্য কারোর মতে ট্রেনটাকে কিন্তু 10টার সময় আসা উচিত, পৌঁছানো উচিত, তাই বলছে দ্য ট্রেন ইজ সাপোজড, ট্রেনটা সম্ভবত অ্যারাইভ পৌঁছাবে অ্যাট 10 AM, ইয়েস্টারডে, মানে পৌঁছানোর কথা ছিল। এই ইয়েস্টারডে ওয়ার্ডটা দিয়েই কিন্তু গন্ডগোল করে ফেলেছে। আমরা কি ইউজ করেছিলাম? আমরা প্রথমে ইউজ করেছিলাম কিন্তু ইজ ইউজ করেছিলাম, তাহলে এখানে এই ইয়েস্টারডে দিয়েই গন্ডগোল করে দিয়েছে। ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে গতকাল মানে হচ্ছে অতীতকাল, পাস্ট টেন্স, তাহলে ইজ হবে না, ইজটা কি হবে? ইজটা কিন্তু আমাদের এবার ওয়াজ হয়ে যাবে, ওয়াজ, মানে গতকালের ট্রেনটার 10টার সময় আসার কথা ছিল, তাহলে এই কথা ছিল was supposed to, the train was supposed to arrive at 10 AM yesterday but it was, দেখো পরে আবার was রয়েছে, past tense রয়েছে, but it was an hour late, এটা 1 ঘন্টা দেরি করে এসেছিল। ক্লিয়ার? তাহলে এইটা was past tense বলে। নেক্সট কোয়েশ্চেনে চলো, 435 কি বলতে দেখো, 435 যেটা আমাদেরকে বলছে সেটা দেখবো আমরা। আই প্রিটেন্ডেড, প্রিটেন্ড মানে ভান করা, প্রিটেন্ডেড ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্ট, তাহলে আই প্রিটেন্ডেড আমি ভান করেছিলাম, অ্যাজ ইফ যেন আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য কনভারসেশন, ভালো করে বোঝো যে আমি ভান করেছিলাম যেন আমি এই কনভারসেশন, এই আলোচনায় আগ্রহী ছিলাম, তাহলে হওয়া বলছে, কিন্তু এখানেও কিন্তু একটা কল্পনা আছে, কল্পনা, যে যেন, যেন অ্যাজ ইফ একটা ফ্রেজ যার মানে হচ্ছে যেন, যে আমি এমন ভান করেছিলাম যেন আমি আগ্রহী ছিলাম এই আলোচনাতে, কনভারসেশনে, বাট রিয়েলি সত্যি সত্যি বলতে গেলে ইট ওয়াজ ভেরি বোরিং, এই আলোচনাটা খুবই বোরিং ছিল, বিরক্তিকর ছিল, তাহলে আমি তো অ্যাকচুয়ালি আগ্রহী ছিলাম না, তাহলে কল্পনা করে হওয়া বলছে, যেটা নয় সেটা হওয়া আমি বুঝেছিলাম বা আমি ভান করেছিলাম, তাহলে কল্পনা করে হওয়া বললে সাবজেক্টের পরে ওয়্যার হবে, ওয়্যার, এই ওয়ার্ডসটা ওয়্যার হবে। আই প্রিটেন্ডেড আমি ভান করেছিলাম, অ্যাজ ইফ যেন আই ওয়্যার ইন্টারেস্টেড ইন দ্য কনভারসেশন বাট রিয়েলি ইট ওয়াজ ভেরি বোরিং, কিন্তু সত্যি সত্যি এটা খুবই বোরিং ছিল। ঠিক আছে, এবার চলো নেক্সট 436 কি বলছে দেখো, 436 বলছে যে আই ডোন্ট ইউজুয়ালি লাইক, আমি সাধারণত, ইউজুয়ালি কোনো বাক্যের মধ্যে এখান থেকে একটা নিয়ম লিখে নাও, ইউজুয়ালি, রেগুলারলি, রেগুলারলি অনেকবার বলেছি, ইউজুয়ালি, রেগুলারলি, ডেইলি, ঠিক আছে, এভরিডে, EVERY, এভরিডে, জেনারেলি, GENERALLY, জেনারেলি যদি থাকে কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে ইউজুয়ালি, রেগুলারলি, ডেইলি, জেনারেলি, এভরিডে, এই ওয়ার্ডগুলো কোনো বাক্যর মধ্যে থাকলে সেই বাক্যটা সাধারণত V1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। দেখো এখানে লাইক রয়েছে, লাইক মানে ভার্বের ফার্স্ট ফর্ম, আর সিম্পল পাস্টে, সিম্পল প্রেজেন্টে ভার্বের ফার্স্ট ফর্মই হয়। তাহলে বলছে আচ্ছা এখানে না মানে ডোন্ট, প্রথম হেল্পিং ভার্ব থেকে টেন্স বুঝবো, ডোন্ট রয়েছে, দেখো ডোন্ট, আই ডোন্ট ইউজুয়ালি লাইক, ঠিক আছে। বলছে সাধারণত আমি পছন্দ করি না স্টেইং অ্যাট হোটেলস, হোটেলে থাকা পছন্দ করি না, বাট লাস্ট সামার, শেষ গ্রীষ্মকালে, উই স্পেন্ড, ঠিক আছে, এখানে কিন্তু দুটো বাক্য দুটো টেন্সে হবে, কারণ দুটো বাক্যের সেন্সই আলাদা। যে একটা বাক্য বলছে আমি সাধারণত পছন্দ করি না, করি না, খাই না, যাই না, করি, বলি, খাই, সিম্পল প্রেজেন্ট টেন্স, দুটো বাক্য দুটো আলাদা টেন্সে হবে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আই ডোন্ট ইউজুয়ালি লাইক স্টেইং অ্যাট হোটেলস, ঠিক আছে, আমি সাধারণত হোটেলে থাকা পছন্দ করি না, বাট লাস্ট, কোনো বাক্যের মধ্যে লাস্ট থাকলে সেটা কিন্তু V2 হয়, লাস্ট, ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াস থাকলে সিম্পল V2, তাই বলছে বাট কিন্তু লাস্ট সামার, শেষ গ্রীষ্মকালে, উই স্পেন্ড, দেখো এখানে স্পেন্ড রয়েছে, স্পেন্ড মানে হচ্ছে কাটানো, SPEND, স্পেন্ড অতিবাহিত করা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স্পেন্ড, কিন্তু পছন্দ না করা সত্ত্বেও কিন্তু লাস্ট সামার, শেষ গ্রীষ্মকালে, উই স্পেন্ড আমরা কাটিয়েছিলাম আ ফিউ ডেজ, কয়েকটা দিন, এখানে এ ফিউ আছে, তাহলে আ ফিউ ডেজ কাটিয়েছিলাম অ্যাট এ ভেরি নাইস হোটেল, একটা খুব সুন্দর হোটেলে, বাই সি, ভুলটা হচ্ছে একদম লাস্টে, বাই সি হয় না, ঠিক আছে, তো বাই দা সি হয়। যেমন কোনো একটা যদি রিভার বলি, রিভার, RIVER, রিভার, লেক,
লেক মানে হ্রদ, পন্ড মানে পুকুর, সি মানে হচ্ছে সি মানে সাগর সমুদ্র, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এরকম ওশান, তাহলে রিভার, লেক, সি, পন্ড, ওশান, এর আগে আমরা দা দেব, ইন দ্য রিভার, ইন দ্য লেক, ইন দ্য সি, ইন দ্য পন্ড, ক্লিয়ার? আর্টিকেল কিন্তু আমাদের বসাতেই হবে, এটাকে পার্টিকুলারাইজ করে নদীতে, ক্লিয়ার? তাহলে বায়ের আগে একটা দা হবে, ইন দা। তাহলে ভুল কিন্তু একদম সূক্ষ্ম ছোট্ট ভুল, এই কারণে বাক্যের শেষ পর্যন্ত তোমাকে কিন্তু পড়তে হবে, আন্দাজে চলে গেলে হবে না। আই ডোন্ট ইউজুয়ালি লাইক স্টেইং অ্যাট হোটেলস, বাট লাস্ট সামার, শেষ গ্রীষ্মকালে, উই স্পেন্ট আ ফিউ ডেজ, আমরা কাটিয়েছিলাম কয়েকটা দিন, অ্যাট এ ভেরি নাইস হোটেল, একটা খুব সুন্দর হোটেলে, বাই দ্য সি, এখানে দা বসবে, বাই দ্য সি, যে হোটেলটা ছিল সমুদ্রের পাশে, আর বায়ের মানে কিন্তু এখানে পাশে, বায়ের মানে পাশে, বায়ের মানে দ্বারা নয়। এবার চলো নেক্সট কোয়েশ্চেন 437 কী বলছে দেখো, 437 আমাদের কি বলছে, 437 বলছে ঋতু উইল বি সারপ্রাইজড, কারোর দ্বারা চমকে যাবে। উইল মোডাল ভার্বের পরে বি, মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, শাল বি, উইল বি, এরপরে থার্ড ফর্ম থাকলেই প্যাসিভ। তাহলে ঋতু উইল বি সারপ্রাইজড, ঋতু চমকে যাবে, অ্যাজ শি হিয়ার্স মানে বলতে হচ্ছে যে যখন সে শুনবে দ্য নিউজ, যখন সে শুনবে নিউজটা। দেখো তাহলে যখন মানে নিশ্চয় অ্যাজ না, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, অ্যাজ মানে যেহেতু, অ্যাজ যখন কনজাংশন হিসেবে দুটো বাক্যকে যুক্ত করবে তখন অ্যাজের মানে হবে যেহেতু বা কারণ, যেহেতু বা কারণ, ক্লিয়ার? অ্যাজের মানে হবে কি যেহেতু, যখন কনজাংশন হিসেবে ইউজ হবে। আর এখানে কি বলেছে, যখন, ঋতু উইল বি সারপ্রাইজড, ঋতু চমকে যাবে যখন সে শুনবে দ্য নিউজ, খবরটা। তাহলে যখন ইংলিশ কি, ভেন মানে যখন, অ্যাজটা ভেন হবে, এটা কনজাংশন রিলেটেড ইরর। ঠিক যেমনটা বললাম দেখো হচ্ছে কিনা, আমরা বললাম যে ইরর মানে কিন্তু ইরর নয়, একটা সেন্টেন্সে ভুল ধরতে পারা, তার মানে তোমার ওভারঅল সব কাজ হয়ে যাচ্ছে, কনজাংশন, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্সের কাজ, সব কাজ কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। ভয়েস, প্যাসিভ, দেখো অ্যাক্টিভ প্যাসিভ অনেক পেয়েছি, তাহলে অ্যাক্টিভ প্যাসিভ, ন্যারেশন পেয়েছি, ঠিক আছে? তো সেই টু থেকে টোল্ড হয়, ন্যারেশন পেলাম, তাহলে ন্যারেশন সব কিন্তু সব গ্রামার তোমাদের কভার হয়ে যাবে ইররের মধ্যে। তো ঋতু উইল বি সারপ্রাইজড হোয়েন শি হিয়ার্স দ্য নিউজ, ঠিক আছে? তাহলে হোয়েন হবে অ্যাজটা। এবার এখান থেকে আর একটা জিনিস বুঝতে পারলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কন্ডিশনাল বাক্যে, একটু আগে আমরা আলোচনা করেছিলাম, কন্ডিশনাল বাক্যে হোয়েন থাকলে, ইফ থাকলে, এই সমস্ত কনজাংশনগুলোর পরে হোয়েন, ইফ, টিল, আনটিল আমরা পেলাম একটু আগে, টিল, আনটিল, এদের পরে কিন্তু শ্যাল বিল হয় না, বাক্যের অন্য অংশে শ্যাল বিল হয়। দেখো প্রথম অংশে আমাদের কিন্তু শ্যাল বিল আছে, প্রথম অংশে কিন্তু আমাদের শ্যাল বিল আছে। দেখো এখানে উইল রয়েছে, উইল বি সারপ্রাইজড, কিন্তু যদি আমরা এখানে হোয়েন বসাই, এই অ্যাজের জায়গায় যদি হোয়েন দিই, হোয়েনের সাথের অংশে কিন্তু আমাদের সিম্পল V1, ঠিক আছে? নিয়ম খাটলো। তাহলে কন্ডিশনাল বাক্যে টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, ইফ, এদের পরে V1, কিন্তু বাক্যের অন্য অংশ শ্যাল বিল হবে, ক্লিয়ার? তাহলে অ্যাজটা এখানে ওয়েন মিনিং অনুযায়ী। এবার যাবো নেক্সট 338। হ্যাঁ 338 কি বলছে দেখো, 338 বলছে যে দ্য নিউজ অফ দ্য ডিস্টারবেন্স, নিউজ অফ দ্য ডিস্টারবেন্স মানে এই যে গন্ডগোল, হৈহুল্লোড়, একটা গোলযোগ, এর যে খবরটা, অফ দিয়ে প্রিপোজিশন দিয়ে যুক্ত আছে সাবজেক্ট কিন্তু আগেরটা, নিউজ কিন্তু গোনা যায় না, সিঙ্গুলার, আনকাউন্টেবল কিন্তু সিঙ্গুলার, তাহলে দেখো ভার্ব সিঙ্গুলার, ওয়াজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? দ্য নিউজ অফ দ্য ডিস্টারবেন্সের যে খবরটা, এই গোলযোগের যে খবরটা, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, নিউজ সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ওয়াজ। তাহলে এই গোলযোগের খবরটা ওয়াজ ব্রডকাস্ট করা হয়েছিল, সম্প্রচারিত করা হয়েছিল অন লাস্ট সানডে, শেষ রবিবার। এবার বিষয়টা হচ্ছে এটা একটা ওয়ার্ড রিলেটেড ইরর, ভার্ব হচ্ছে ব্রডকাস্ট, BROAD, অনেক আগে একবার পেয়েছিলে তোমরা, ব্রডকাস্টের তিনটে ফর্মই সেম, ব্রডকাস্ট। তাহলে ওয়াজের পরে থার্ড ফর্ম ব্রডকাস্টই হবে, ইডি দেওয়ার কোনো দরকার নেই, ব্রডকাস্ট। যেমন আমরা কি পাই, কাট, তাই তো, কাট, আবার থার্ড ফর্মও কাট। শার্টের যেমন শার্ট, ক্লিয়ার? ঠিক সেরকম কাস্ট মানে নিক্ষেপ করা, কোনো কিছু ছুঁড়ে মারা, কাস্ট, ব্রডকাস্ট, ক্লিয়ার? তাহলে এটা ভার্ব রিলেটেড ইরর। আমি যাবো নেক্সট 439 কি বলছে দেখো, 439। তাহলে এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পেয়ে গেলে তো ওভারঅল তোমার সব কাজ হয়ে যাবে একটা সেন্টেন্সে ভুল ধরতে পারলে। বলছে এভরিওয়ান, প্রত্যেকটা মানুষ, ভিজিটিং দ্য হাউস, যারা এই বাড়িতে আসে, আস্কড জিজ্ঞাসা করেছিল, ইয়ং গার্ল সেই যুবক মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল, আস্কড কিন্তু V2 পেলাম ভার্ব। তাহলে এভরিওয়ান ভিজিটিং দ্য হাউস, যারা এই বাড়িতে ঘুরতে আসে, তারা যারাই এসেছিল জিজ্ঞেস করেছিল দ্য ইয়ং গার্লকে, সেই ছোট্ট মেয়েটাকে, হাউ কুড শি কিল, কীভাবে সে মারতে পেরেছিল উলফটাকে, নেকড়েটাকে, সিঙ্গেল হ্যান্ডেড, একা হাতেই বা নিজেই,
উইদাউট আ উইপন, কোনো রকম অস্ত্র ছাড়া। ভালো করে বোঝো, এখানে কি করেছিলাম আমরা V2 আস্কড V2, তাহলে পরে হাউয়ের পরে বলেছিলাম অ্যাসার্টিভ বাক্যে ASSERTIVE, অ্যাসার্টিভ বাক্যে আমাদের আগে সাবজেক্ট হবে। বাক্যটা কমপ্লেক্স হলেও যে ওয়ার্ডটা কনজাংশন থাকবে সেই কনজাংশনের পরে অ্যাসার্টিভ বাক্য, তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব হবে। তাহলে দেখো হাউয়ের পরে আগে কুড দিয়েছে, তারপরে শি দিয়েছে, তাহলে আগে শি হবে তারপরে কুড হবে। ঠিক আছে, বাক্যটা কি হবে? এভরিওয়ান ভিজিটিং দ্য হাউস আস্কড দ্য ইয়ং গার্ল হাউ শি কুড হবে, হাউ শি কুড কিল দ্য উলফ, হাউ শি কুড কিল দ্য উলফ সিঙ্গেল হ্যান্ডেড অ্যান্ড উইদাউট আ উইপন। ক্লিয়ার? তাহলে এখানে অ্যারেঞ্জমেন্টে ভুল আছে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব হবে। এবার যেমন নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন, বলেছিলাম 30টা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো। আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে যে স্কেয়ারসলি হ্যাড আই, তাকে বলেছিলাম স্কেয়ারসলি একটা অ্যাডভার্ব, তাহলে স্কেয়ারসলি, রেয়ারলি, আবারও লিখে দিচ্ছি স্কেয়ারসলি, রেয়ারলি, হার্ডলি, HARDLY, হার্ডলি, তারপরে কি আছে নো সুনার, এরা, এই সমস্ত অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে যে ওয়ার্ডের আর কি অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু উল্টে যায়, ইনভার্সন হয়ে যায়। তাহলে আগে কি হয়? আগে ভার্ব হয়, তারপরে সাবজেক্ট হয়। নর্মালি কি হয় আমাদের সাবজেক্ট ভার্ব, কিন্তু ভার্ব সাবজেক্ট। অ্যাডভার্বটার পরে হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, সেলডম, ACLDOM, সেলডম, ঠিক আছে, এই সমস্ত অ্যাডভার্বগুলোর পরে বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব তারপর সাবজেক্ট। তাহলে দেখো ঠিক আছে, স্কেয়ারসলি হ্যাড আই, ঠিক আছে, আগে ভার্ব তারপরে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে বলছে স্কেয়ারসলি মানে যেই না, তাহলে স্কেয়ারসলি হ্যাড আই ফিনিশড ওয়াশিং দ্য কার, যেই না আমি শেষ করেছিলাম গাড়ি ধোয়াটা। দেন, দেখো এই দেনটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দেন তখন কি হয়েছিল? তখন দ্য মাস্টার, বাড়ির মালিক কে এসেছিল, অ্যান্ড আস্ক, জিজ্ঞেস করেছিল, আমাকে, টু ক্লিন দ্য ফ্লোর অফ দ্য হাউস, বাড়ির মেঝেটা পরিষ্কার করতে আমাকে বলেছিল। এইবার বিষয়টা হচ্ছে স্কেয়ারসলি, SCARCELY, স্কেয়ারসলি আর হার্ডলি, HARDLY, স্কেয়ারসলি আর হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে, প্রথম বাক্য যেখানে শেষ হবে দ্বিতীয় বাক্য শুরু হবে, সেই মাঝখানে ওয়েন বসবে, ওয়েন, ঠিক আছে। আর যদি নো সুনার দিয়ে বাক্য শুরু হয়, নো সুনার, এটা হচ্ছে নিয়ম, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে হবে দেন, THAN, ঠিক আছে। নো সুনার দিয়ে বাক্য শুরু হলে, নো সুনার অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেন, আর হার্ডলি, স্কেয়ারসলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে ওয়েন। তাহলে এখানে দেখো স্কেয়ারসলি দিয়ে বাক্য শুরু হয়েছে, বাক্যের মাঝখানে দেন ইউজ করেছে, এটা কি হবে? এটা হবে ওয়েন হবে, ওয়েন। তাহলে কি হবে আর একবার দেখে নাও, ওয়েন কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে ওয়েন, WHEN। তাহলে স্কেয়ারসলি হ্যাড আই ফিনিশড ওয়াশিং দ্য কার, যেই না আমি গাড়ি ধোয়াটা ফিনিশ করেছিলাম। দেনটা হবে ওয়েন দ্য মাস্টার কেম, যখন মাস্টার, বাড়ির মালিক এসেছিল, অ্যান্ড আস্কড মি, আমাকে জিজ্ঞেস করেছিল, টু ক্লিন দ্য ফ্লোর অফ দ্য হাউস, বাড়ির মেঝেটা পরিষ্কার করতে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এখানেই। তো বারবার সেই একই কথা বলবো, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তোমরা জানালে কি হবে, আমি আরও একটু বেশি ইন্সপায়ার্ড হব, আমার আরও বেশি করে ইচ্ছা হবে তোমাদের জন্য আরও ভালো বেশি। অবশ্যই তো আনবই আমি ক্লাস তোমাদের জন্য, কিন্তু আমার একটুখানি কী হবে, আমার ভালো লাগবে যে তোমাদের ক্লাসটা ভালো লাগছে, আমারও বুঝলে বিষয়টা আরও বেশি ইন্টারেস্টিং হবে এবং আমার ভিতর থেকে ভালো লাগবে, আরও সুন্দর ক্লাস আমার করতে, তোমাদের জন্য আনতে কিন্তু আমার ইচ্ছে হবে আরও বেশি করে। ক্লিয়ার? তো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে, এবং সেই প্রবলেমটা নিয়ে কিন্তু আমরা পরে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ, দেখা